দর্শক আমন্ত্রণ, 24 ঘন্টা আপনার সঙ্গে আছে মাসুদ। আপনারা জানেন 1.5 মাসের ব্যবধানে ডিজেল ছাড়া সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 5 টাকা বেড়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর জন্য যে গণশুনানি তার আয়োজন চূড়ান্ত। কাল বা পরশুই হয়তো নতুন বিদ্যুতের দাম ঘোষণা করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন। এরই মধ্যে প্রধানমন্ত্রী গতকালই সতর্ক করেছেন সামনে কঠিন সময়, সবাইকে ঐক্যবদ্ধ থাকার, একসাথে কাজ করার আহ্বান। এরই মাঝে কেউ কেউ একটি মানবাধিকার সংস্থা বলছে 1 মাসে অর্থাৎ মে মাসে সহিংসতায় মারা গেছে 32 জন, অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে 53 জনের। এসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় সংসদের সদস্য, খুলনা 4 থেকে নির্বাচিত এমপি জনাব আজিজুল বারী হেলাল, যিনি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদকও বটে। আজিজুল বারী হেলাল, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আছেন অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, তিনি নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আছেন আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আল মামুন রাসেল। ব্যারিস্টার রাসেল, আপনাকেও স্বাগত। আজিজুল বারী হেলাল, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, জ্বালানি তেলের দাম বৃদ্ধি যখন বাংলাদেশে করা হলো, এটা একটা স্বয়ংক্রিয় পদ্ধতি, বৈশ্বিক বাজারের সাথে সমন্বয় রেখে প্রত্যেক মাসের শেষ দিন এটি করা হয়। মে মাসে করা হয়নি, এপ্রিলের 19 তারিখের আগে করা হয়েছিল। ফলে এখন যদিও ডিজেলের দাম সরকার বাড়ায়নি, ডিজেলে আমাদের মৌলিক জ্বালানি, কিন্তু এই যেটুকু বাড়লো সেটুকুর ধাক্কায় আমরা কেন বাড়ালো, এটা আজকে যখন বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, জ্বালানি প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে দাম না বাড়িয়ে উপায় ছিল না। এমনকি বিদ্যুতের যে নতুন দাম ঘোষণা হওয়ার কথা আজকে ছিল, সেটি নিয়েও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় এক ধরনের টানাপোড়েন চলছে, কারণ ভর্তুকি দিতে সরকার, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় রাজি না, টাকা গ্রাহকের কাছ থেকে তুলতে চাই। ফলে এই যে উপায় না থাকা, মানে এই অসহায়ত্বটা কেন? এটি কি কেবল অর্থনৈতিক কারণ, না এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে? এটা হলো আপনার মূলত অর্থনৈতিক কারণ। এই জন্য বলবো যে উত্তরাধিকার সূত্রে আমরা এমন একটা অবস্থা পেয়েছি, এবং এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা হলো, ইসরায়েল ভার্সেস আপনার ইরান এবং আমেরিকা, এই যুদ্ধ পরিস্থিতি, এবং তার থেকেও বড় কারণ এখন ডলারের বিনিময় হারটা কিন্তু আগের থেকে উচ্চ হার ছিল। তারপরে আপনার আমরা তো বিভিন্ন সময় জ্বালানি তেলে ভর্তুকি দিয়েছি, এখন ভর্তুকি দেওয়াও হয়তো সম্ভব হচ্ছে না। এই সমস্ত কারণে আমাদের দেখেন অকটেন বা পেট্রোল কিন্তু ব্যবহার করে একটু উচ্চবিত্তের লোক, যারা ডিজেলটা ব্যবহার করে সাধারণ মানুষ, মানে যারা বাস ট্রাক চালায়, গণপরিবহন, তারপরে সেচ কাজে এইসব ব্যবহৃত, এটার দাম আমরা কিন্তু অক্ষুণ্ণ রেখেছি, যেটা ছিল সেটা রেখেছি। এখন এই বাস্তবতায় আপনার ডলারের বিনিময় হার, তারপরে ভর্তুকি কমানো, এই সমস্ত কারণে আপনার জ্বালানির দাম বৃদ্ধি করতে হচ্ছে। এখন এই জ্বালানির দাম বৃদ্ধি করার সাথে সাথে এর সাথে জড়িত হয় বিদ্যুতের দামও বৃদ্ধি করা হবে, এখনো হয়নি। শুধুমাত্র অকটেনের দাম 5 টাকা করে লিটারে বৃদ্ধি পেয়েছে, অকটেন, পেট্রোল এবং কেরোসিন। এই জন্য আমরা বলছি যে আমাদের প্রধানমন্ত্রী আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাৎবার্ষিকীর বক্তৃতায় বলেছিলেন যে আমাদের যে সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়, আবার একটা চ্যালেঞ্জিংও সময়। কারণ আমরা উত্তরাধিকার সূত্রে এরকম একটা মানে ডিভাস্টেড ইকোনমিক্স এবং একটা বিশ্ব বাস্তবতা জ্বালানির ক্ষেত্রে, এইটাকে আমাকে চ্যালেঞ্জ করতে হচ্ছে, এবং এই জন্য সবাইকে ধৈর্য সহকারে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এবং এই যে এখন যে ডিজেলের দাম, অকটেনের দাম বাড়ছে, এটা যখন বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল হয়ে আসবে, এবং তেলের যাতায়াত, যে সমুদ্র পথ, এই সমস্ত পথ যখন স্থিতিশীল হয়ে আসবে, তখন আবার এটা সমন্বয় করে নেওয়া হবে। আর আপনি নিজেই বক্তব্য শুরুতে বলছেন যে অটোমেটিক্যালি একটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে। কিন্তু হেলাল ভাই, সেখানে মানে এখন তো দাম চেক করা যায়। আমি একটু আগেও দেখছিলাম যে বৈশ্বিক বাজারে কিন্তু জ্বালানি তেলের দাম বেশ খানিকটা নিম্নমুখী। এই যে আমাদের যে তেলটা এখন আমরা আছে,
এটা কিন্তু আগের মানে যখন দামটা Pre-order বৃদ্ধি পেয়েছে করা। তখন প্রি অর্ডারের তেল। আর তাছাড়া এই সামনে এখনো কিন্তু হরমুজ প্রণালীর সমস্যার সমাধান হয়নি। কিন্তু আমরা যারা পত্রিকা পড়েন তা দেখবেন হরমুজ প্রণালীতে কিন্তু আজকেও গন্ডগোল হয়েছে, তাই না? এই পথটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের তেলের আমদানির একটা সমস্যা হচ্ছেই। তবে এই পরিস্থিতি ইনশাল্লাহ আমরা কাটিয়ে উঠব। তার মানে ভবিষ্যতে দাম সমন্বয় হলে আপনারা কমাবেন সেই আশাও করতে অবশ্যই। পারি, যদি আমাদের সেই অভিজ্ঞতা খুবই কম। জি প্রফেসর স্নিগ্ধা, আপনাকেও এই প্রসঙ্গে বলি যে ধরেন আপনি একদম ফিক্সড ইনকামের একটা মধ্যবিত্ত পরিবারের কথা ভাবেন, যার গ্যাস সিলিন্ডারের বিল বেড়েছে প্রায় 300 থেকে 400 টাকা। এর আগে এপ্রিলের 19-এ যখন জ্বালানি তেলের দাম বেড়েছিল তখন ডিজেলের দামও বেড়েছিল। তার পরিপ্রেক্ষিতে যে বাস ভাড়া সমন হয়েছে তাতে তার যাতায়াত খরচ বেড়েছে প্রায় 1000 টাকা। মানে আমি ঢাকার ভিতরে চাকরি করে এরকম একটা পরিবারের কথা বলছি। তার বিদ্যুতের বিল বাড়বে, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু তার আয় বাড়ছে না। ফলে এই মানুষগুলো কিভাবে থাকবে? এবং একটা নির্বাচিত সরকার, জনগণের ম্যান্ডেটে নিয়ে আসা সরকারের প্রতিমন্ত্রী যখন বলেন উপায় ছিল না, তখন সেটি কি কেবলই অর্থনৈতিক চ্যালেঞ্জ, না এর পেছনে কোনো কূটনীতি, কোনো রাজনীতি অথবা রাজনৈতিক অর্থনীতিও কাজ করতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে দুটো বক্তব্য। একটা হচ্ছে যে জনজীবনের যে দুর্ভোগ, যেটার কথা আপনি বলছেন, এই যে আপনি একটা মধ্যবিত্ত পরিবার যার একটা ফিক্সড ইনকামের ব্যাপারটা আছে, সেই পরিবারটি কি আসলে ওই মাত্রায় বিদ্যুৎ ব্যবহার করে? এটা একটা প্রশ্ন। এটা আরও দুঃখজনক যে 6 সপ্তাহের মধ্যে আমাদের নির্বাচিত গভর্নমেন্ট 2 বার এই দামটা বৃদ্ধি করেছে। এটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। কারণ আপনি মাত্র 6 সপ্তাহ, আপনি দেখেন মানে টাইম ফ্রেমটা কী, মানে আপনি 2 মাসেও নাই। তো এই জায়গাটায় আপনি যে বললেন পলিটিক্যাল ইকোনমি তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই মুহূর্তে দামটা যে বৃদ্ধি করা হয়েছে সেই সময় খুব বেশি একটা পরিকল্পনা করে সরকার আসলে তখনই দামটা একবারে মানে যতটুকু করা দরকার সেটা করতে পারত। তার কারণ হয় কি, জনমনে কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যে একবার না 2 বার বাড়লো। হ্যাঁ, এবং এত মানে ক্লোজ টাইম ফ্রেমে। 1 2 নাম্বার, আপনি যে বলছেন, আমি এই সরকারকে একটা জিনিস অনুরোধ করব যে দেখেন, বিগত যে সরকারের সমস্যা আছে, আপনার নিশ্চয়ই মনে আছে যে মুদ্রাস্ফীতি, আমাদের কিন্তু অলরেডি রানিং মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ আছে, আরও বাড়বে, যেটা আমার মানে হিসাব নিকাশ করলেই বোঝা যাচ্ছে যে এটা আরও বাড়বে। তো মুদ্রাস্ফীতি যখন বাড়বে খুব স্বাভাবিকভাবেই কিন্তু তখন দ্রব্যমূল্যের দামটাও কিন্তু ঊর্ধ্বমুখী হবে। তো এটা কিন্তু জাস্ট একটা বিগিনিং। তাহলে এখন মনে করেন নতুন পে কমিশন হয়তো করা হচ্ছে, জুলাইতে হবে। এটা তো মনে করেন যিনি চাকরিজীবী, এখন মানে যিনি আপনাদের বেতন বাড়বে আর কি। আমাদের বলতে মানে সবারই হয়তো বা বাড়বে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বাড়বে। কিন্তু যখনই সরকারি চাকরিজীবীদের বাড়বে তার মানে কিন্তু এটা একদম দেখাই যায় তখন জিনিসপত্রের দাম অটোমেটিক, কারণ আপনার এদিকে বাড়া মানে হচ্ছে ওখান থেকেও কিন্তু জিনিসপত্র দামটা বেড়ে যাওয়া। তখন এটার ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু এই গভর্নমেন্টের উপরে এসে পড়বে। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু একটা আরেকটার সাথে খুব জটিলভাবে কানেক্টেড, খুবই ইন্টারকানেক্টেড। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার। দ্বিতীয় বিষয়টা, আমি এটাও মনে করি কূটনৈতিক ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনার ইন্ডিয়া বলেন, রাশিয়া বলেন, শুধু হরমুজ প্রণালী তো আমাদের একমাত্র সোর্স না, আরও তো অনেক সোর্স আছে। তো সেই সোর্সের গুলোকে কি আমরা ডিপ্লোম্যাটিক্যালি ওইভাবে ব্যবহার করতে পারছি কিনা, সেটারও কি একটা পলিটিক্যাল চাপ তৈরি করার প্রয়োগটাও কিন্তু থাকবে। কাজে এই বিষয়টাকে আপাত দৃষ্টিতে কেবল মূল্য বৃদ্ধি বা কেবল অর্থনৈতিক সংকট আমি মনে করি না, বরঞ্চ আমার কাছে যেটা মনে হয় একই সাথে একটা ডিপ্লোম্যাটিক একটা প্রেশার ক্রিয়েট করার উদ্যোগ খুবই জরুরি। এবং আরেকটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ, মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলের কিন্তু একই পরিমাণ বিদ্যুতের খরচ, গ্যাসের খরচ না। যদি গভর্নমেন্ট, আমি বলবো এটাকে রিভিজিট করা, যে আপনারা যার একটা ফিক্সড লিমিটেড বিদ্যুৎ আছে সেটা বিদ্যুতের ক্ষেত্রে করা হয় 75 ইউনিট পর্যন্ত, এটাকে সেটা যেন তারা মাথায় রাখে, লাইফলাইন বলা হয়। জি, সেটা বিআরসি করবে এবার 75 ইউনিট পর্যন্ত। রাসেল, আপনি অনেক নোট নিচ্ছিলেন, আপনি জামাতের রাজনীতিও পর্যবেক্ষণ করেন। দাম বৃদ্ধির এই যে সরকারের যে প্রজ্ঞাপন বা সিদ্ধান্ত গতকালকে রাত 12টা থেকে কার্যকর হয়েছে, জামাত আনুষ্ঠানিকভাবে সেটির বিরোধিতা করেছে এবং এই সিদ্ধান্ত প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে। সেটি নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। সরকারের বয়স 100 দিন হয়ে গেল। ধরেন এই দাম না বাড়িয়ে কি করা যেত, এরকম একটা বিরোধী দল হওয়ার স্বপ্ন জামাত আমাদেরকে নির্বাচনের আগে দেখেছিল, বলেছিল তাদের একটা শ্যাডো ক্যাবিনেট থাকবে,
অর্থাৎ একজন জ্বালানি মন্ত্রী হিসেবে যে আমাদের পক্ষ থেকে কেউ আর কারো বলার কথা ছিল এই দাম না বাড়িয়ে এই কাজটা করার কথা ছিল। বিরোধিতা করছেন, জনগণের সঙ্গে থাকছেন, ভালো কথা, কিন্তু সেটি কেন করছে না? এবং আজকে আমি চৌধুরী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের সিনিয়র নেতা, তার একটা গণমাধ্যম ইন্টারভিউ শুনছিলাম। তারা বলছিলেন জুন থেকে তারা মাঠে নামবেন। ফলে মানে 3 মাসের একটা সরকারের বিরুদ্ধে কেন মাঠে নামতেই হবে? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে জ্বালানি তেলের আমাদের ঠিক বাজেট ঘোষণার 1-1.5 সপ্তাহ আগেই যে জ্বালানি তেলের দামটা বৃদ্ধি করলো, এটা আসলে মানে সব সেক্টর একটা ইম্প্যাক্ট ফেলবে সর্বস্তরে। এখন আপনি বলতে পারলেন এই আজকে সরকার থেকে বলা হলো যে আসলে আমাদের উপায় ছিল না, মানে আন্তর্জাতিক বাজারে আপনি জানেন আমাদের বর্তমানে আন্তর্জাতিক বাজারে কিন্তু ডাউনওয়ার্ড ট্রেন্ড, ইন্টারন্যাশনাল ওয়েল প্রাইস ডাউনওয়ার্ড ট্রেন্ড, আপনার নিম্নমুখী। কিন্তু একটা সময় আমরা যুদ্ধের এই দেখেছি সেটা $125 পর্যন্ত ঠেকেছে, কিন্তু এখন কিন্তু $100 মধ্যে চলে আসছে। তাহলে 1.5 মাসের মাথায় আপনি যে 2 বার বৃদ্ধি করলেন, আপনি সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমরা যখন প্রথমবার এপ্রিল মাসে যখন বৃদ্ধি করলো, বলা হয়েছে যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম হচ্ছে আমাদের তেলের প্রাইস। কিন্তু আপনি যদি একটু দেখেন, ভারতে অকটেনের দাম 135 টাকা আর আমাদের করা হয়েছে 145 টাকা। তারপরে ভারতে 135 টাকা কি বাংলাদেশি টাকায় না ভারতীয় রুপি? বাংলাদেশি মানে টাকার যে ইকুয়েশন করা হয়েছে এটা 135 টাকা মানে বাংলাদেশি টাকায়, আর আমাদের হচ্ছে 145 টাকা। তারপর পেট্রোলের দাম 126 টাকা আর আমাদের হচ্ছে 140 টাকা, তার মানে প্রায় 14 টাকা বেশি। তারপর এলপিজিটা চিন্তা করেন, এটা কিন্তু সব ধরনের মানুষ ব্যবহার করে, একবার নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই। এলপিজির দাম ডাবল, ভারত থেকে ডাবল, 129 টাকা হচ্ছে ভারতে আর আমাদের হচ্ছে 1940 টাকা। তার মানে আপনি যে এই দামগুলো বৃদ্ধি করলেন, ডিজেলের দাম কাছাকাছি, যেহেতু ডিজেলের দাম বৃদ্ধি করলে হয়তো বেড়ে যেত 115 টাকা, 16 টাকা। তাহলে এর আগে বলা হয়েছে যে আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্থানে আছি, অথচ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি অবস্থান করছে আমাদের। এখন কথা হচ্ছে আমাদের তেলটা আমরা যে বৃদ্ধি করছি, এর আগে দেখেন আমি মনে করি এখানে গভর্নমেন্ট একটা আনস্মার্টনেসের পরিচয় আছে। কেমন আনস্মার্টনেসের পরিচয় আছে? এর আগে যখন ওনারা বলেছেন যে 60টি সফলতার মধ্যে ওনাদের একটি সফলতা হচ্ছে ওনারা তেলের দাম বৃদ্ধি করেন নাই। প্রথম এপ্রিল আগে যে দাম বাড়ানোর কথা সেটি করে নাই, কিন্তু এপ্রিল আগে, হ্যাঁ, 60টির একটি সফলতা। দেখেন আপনি যখন কিন্তু বাড়ান নাই, কিন্তু আমরা দেখেছি যে তেলের যে সংকটটা কেন হয়েছে, তখন ওনারা বলেছে আমাদের সর্বকালে সেরা মজুদ আছে, কিন্তু তখন আমরা দেখতে পেয়েছি ওনারা বলেছে রেশনিক পদ্ধতিতে আমরা তেল দিব। যখনই আপনি বলেন রেশনিক পদ্ধতিতে তেল দিবেন, তখনই মানুষ মজুদ করা শুরু করেছে। তার মানে আমাদের মজুদ থাকা সত্ত্বেও, কারণ যারা মজুদ করছে তারা জানে টুমোরো আপনি এটা দাম বাড়াবেন, যখনই দাম বাড়ালো তাদের যে ভর্তুকি আছে তারা সেটা কাভার করে ফেললো। এখন বর্তমানে আপনি দেখেন, আপনি 20 টাকা 1-1.5 মাস আগে বাড়ালেন, আপনি তো চাইলে একসাথে 25 টাকা বাড়াতে পারতেন। যখন আপনার উদ্যমমুখী তখন আপনি বাড়ালেন না, যখন নিম্নমুখী তখন আপনি হুট করে বাড়ালেন। আপনি দেখেন আমাদের বলা হয়েছে যে তেলে আমাদের বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, 51,000 কোটি টাকা ওনারা গত বছর লাভজনক প্রতিষ্ঠান, সেখানে 50% গভর্নমেন্টকে দিয়েছে ভর্তুকি দেওয়ার জন্য। তার মানে আপনি কিন্তু গভর্নমেন্টের ফান্ড থেকে ভর্তুকি দেওয়ার প্রয়োজন নেই। আপনার বিপিসি যে লাভজনক প্রতিষ্ঠান, সেই লাভজনক প্রতিষ্ঠান থেকে আপনি জনগণ, কারণ আপনি জানেন এই তেলটা সবাই ব্যবহার করছে, মধ্যবিত্ত, হ্যাঁ আমার টাকা আমাকে দিবেন আপনি মধ্যবিত্ত যারা আছে, যারা চাকরিজীবী, তারা কিন্তু সবাই বাইক ব্যবহার করে। এরা যখন এই যে যাতায়াত খরচটা তখন তার বেড়ে যাবে, তার তো আয় তো বাড়ছে না। কিন্তু আপনার তারপরে হচ্ছে আপনি দেখেছেন বাইকের যারা এই ব্যবহার করে, হচ্ছে আপনার কি বলে আপনার উবার ব্যবহার করে, বা হচ্ছে আপনার রাইডাররা যারা ব্যবহার করে, তাদের কিন্তু একটা বড় ধরনের ভোগান্তিতে পড়ে যাবে, কিন্তু সব সেক্টরে কিন্তু দামটা বেড়ে যাবে। তাহলে গভর্নমেন্ট ভর্তুকি আগে দিয়েছে, গভর্নমেন্ট চাইলে কিন্তু ভর্তুকিটা কি আমাদের যে টাকা জমা আছে বিপিসিতে যে লাভজনক প্রতিষ্ঠান, আপনি একটা সাময়িক সংকটের জন্য আপনি এর আগে বাড়ালেন, আপনার জনগণ এটাকে মেনে নিয়েছে, কিন্তু আপনি এর 1 মাসের মধ্যে এমন কি ঘটলো আপনি আবারও 5 টাকা করে আপনি বাড়াতে হলো। এটা আমি মনে করি এই যে গভর্নমেন্টের এই সিস্টেমগুলো বা এই চিন্তাগুলো, এগুলো আনস্মার্টনেসের পরিচয়, এবং কি জনগণকে বড় ধরনের ভর্তুকির মধ্যে, ভোগান্তির মধ্যে ফেলবে। গভর্নমেন্ট মানে তো আর শুধু সরকারি দল না। ধরেন সরকারি দল হয়তো সরকার চালায়, কিন্তু ধরেন বিরোধী দল একটা শক্তিশালী বিরোধী দল আছে এবং যাদের নানান অঙ্গীকার ছিল, জামাতের সমালোচনা করছে, কিন্তু কোনো বিকল্প পথ কেন দেখাচ্ছে না? একটা শ্যাডো ক্যাবিনেট করতে আসলে আর কতদিন লাগবে? দেখেন জামাতের আমির যখন জাপানে সফরে গিয়েছে রিসেন্টলি হজ্জে যাওয়ার আগে, তখন উনি বলেছেন যে আমাদের শ্যাডো ক্যাবিনেট সব তৈরি করা হয়েছে, জাস্ট ট্রেন অফ করা হচ্ছে তাদেরকে।
কারণ আপনি জানেন এর আগে বিএনপি ক্ষমতা ছিল, জামাত কখনো ক্ষমতায় ছিল না। তো জামাতের যাদেরকে তরুণদেরকে এই শিডিউল কমিউনিটি নিয়ে আসা হয়েছে, তাদেরকে প্রত্যেকটা সেক্টরে তাদেরকে ট্রেন আপ করে তারপর ঘোষণা দেওয়া হবে। কারণ আপনারা যখন যখন আপনার এটা ঘোষণা হবে, তখন তো আপনাদের এক্সপেকটেশন বেড়ে যাবে, মিডিয়ার এক্সপেকটেশন বেড়ে যাবে, সবার এক্সপেকটেশন বেড়ে যাবে, জনগণের এক্সপেকটেশন বেড়ে যাবে। তখন তো এই যে তাকে তো ট্যাকেল দিতে হবে। এই জন্য আপনি বলে যে দুষ্ট গোল থেকে শূন্য গোল ভালো, বা না জানা থেকে শূন্য জিনিসে ভালো। তো এখন ট্রেন আপ করে তারপরে হচ্ছে এই বিষয়গুলো। কিন্তু জামাত মন্ত্রী বানানোর প্রশিক্ষণ চালাচ্ছে। জি, হেলাল ভাই আপনার কাছে আবার আসতে চাই। প্রধানমন্ত্রী যে সামনে কঠিন সময়ের কথা বললেন, তার এই বার্তা আমরা বরাবরই দেখেছি যে বাংলাদেশের মতো দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে সরকার প্রধানের ইচ্ছা, আন্তরিকতা, বডি ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে জনাব তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে সেটা এক ধরনের। এখন সেইটাকে কি তার পুরো ক্যাবিনেট, তার পুরো সংসদ সদস্য আপনারা যারা, তারা ক্যারি করতে পারছেন? এই কঠিন সময়ে বলতে উনি যেটা বোঝাচ্ছেন সেটা তাৎপর্য আপনারা বুঝতে পারছেন কিনা? ও নির্বাচনের আগে উনি বলেছিলেন যে সামনে নির্বাচন সহজ হবে না। আমরা শেষ পর্যন্ত দেখেছি নির্বাচন সহজ হয়নি। কিন্তু উনি যেটা বলছেন যে কঠিন সময়, এটা তো আপনারা দেখলেন যে আমি বক্তৃতার শুরুতেই বলেছি যে ইনহেরিটিক্যালি আমরা একটা ডিভাস্টেড ইকোনমিক্স বা ফ্রাজাইল ইকোনমিক্স পেয়েছি। পলিটিক্যাল একটা টার্বুলেন্ট সিচুয়েশন ছিল, এবং নির্বাচনের পরে আমাদের যে নতুন রাষ্ট্র মেরামত, এটা নিয়ে আমাদের মধ্যে কিছু আপনার অনৈক্য ছিল, যদিও শেষ পর্যন্ত ঐক্য স্থাপিত হবে। তারপরে এর সাথে আপনার যে পরাজিত ফ্যাসিবাদ এবং বর্তমান যে বিরোধী দলটি বাংলাদেশের রাজনীতিতে মানে কখনো তৃতীয় শ্রেণীর, তৃতীয় সারির, কখনো চতুর্থ সারির ছিল। মানে ফার্স্ট সেকেন্ড বলতে তো বিএনপি, আওয়ামী লীগ, এরপরে জাতীয় পার্টিকে বোঝাইতো। এখন এরকম একটি রাজনৈতিক দল দ্বিতীয় অবস্থানে আসার পরে আপনার এই যেভাবে একটা সরকার প্রথম দিন থেকে তারা যে রাজপথে আন্দোলন করতে হবে, পলিটিক্যাল গ্রামারে যেটা বলে না যে একটা নতুন সরকার তৈরি হলে এবং গণ অভ্যুত্থানের পরে একটা বৈশ্বিক একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে, নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা একটি সরকার গণতন্ত্র রূপায়ণের জন্য সবাই মিলে আন্দোলন করলাম। সেই সরকারের প্রথম দিন থেকেই আপনার এই যে স্ট্রিট ডেমনস্ট্রেশনের একটা ভয় দেখানো, আর এর সাথে যেটা আমি বললাম যে আমরা উত্তরাধিকার সূত্রে যে এর জন্য উনি বলছেন যে আমাদের সবাইকে, শুধু আমার মন্ত্রিসভা না, শুধু আমার সংসদ সদস্যগণ না, দলের নেতা কর্মীদেরকেও ঐক্যবদ্ধ থেকে সরকারের জন্য কাজ করতে বলেছেন। যে সামনের চ্যালেঞ্জটা যে কঠিন, এটা তো আপনারা নিজেই বুঝছেন। এই যে দেখেন যে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে হবে, তিস্তা ব্যারেজ নির্মাণ করতে হবে, কত বিশাল অর্থের প্রয়োজন না? তারপর আপনি দেখেন সরকারের সফলতাটা কোন জায়গাটা। বিশ্ববাজারে তেলের দাম কিন্তু এখন আবার 2 থেকে 3% বাড়ছে, আসছে, কিন্তু ডাউনওয়ার্ড না। এই যে আপনার মাঝে আজকে 2 থেকে 3% বাড়ছে। আপনি দেখেন লেবাননে যখন আপনার ইসরায়েল আক্রমণ করলো এবং হিজবুল্লাহ তার কাউন্টার দিল, তখন এবং শান্তি আলোচনা যখন ভেঙে গেল ইরানের সাথে, আবার তেলের দাম বেড়ে গেল। 2 থেকে 3% তেলের দাম কিন্তু বাড়ছে। এইটা বিষয় না, বিষয়টা হলো এইটা তো আমরা এই যুদ্ধর পরিস্থিতি আমরা তৈরি করিনি। এই তেলের দামও আমরা রিমোট কন্ট্রোল আমাদের কাছে না, তাই না? এটা আমাদের বাইরের একটা ব্যবস্থা। কিন্তু এখানে আগে যেটা হতো যে সিন্ডিকেট, তেল আমদানিতে সিন্ডিকেট, দ্রব্যমূল্য আপনার আমদানিতে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানিতে সিন্ডিকেট। এবার ঈদে দেখেন দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল, ঈদ যাত্রাটা স্বস্তি ছিল, গরুর হাটগুলো স্বস্তিমূলক ছিল। অর্থাৎ যে মানে দস্যুতা, যে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট সরকার ব্রেক করতে পেরেছে। এটা কিন্তু সরকারের একটা বিরাট সফলতা। এখন আপনি বলছেন যে তেলের দাম প্রথম দিনই আপনি কেন 25 টাকা বাড়ালেন না? আমি বলিনি, উনি বলছেন। ও 25 টাকা বাড়ালেন না, আপনার দৃষ্টিতে হয়তো এটা ভালো ছিল। আমি যদি ওইটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হই, আমি চিন্তা করছি না, আমি প্রথমে 25 টাকা বাড়াবো না, তাই না? আপনার দৃষ্টিতে আপনারটা রাইট, আমার দৃষ্টিতে আমারটা রাইট। জনগণ এখন দেখবেন যে জনগণের ভোগান্তি কমে যেই পদ্ধতিতে, সেই পদ্ধতিটাই কিন্তু রাইট হবে। আপনারটা যদি মনে করেন আপনারটাই রাইট, তাহলে কিন্তু আপনি সেই ফ্যাসিবাদে রূপান্তরিত হলেন।
তেলের দাম কিভাবে বৃদ্ধি করতে হবে, একটা অটোমেটিক্যালি আমাদের দেশে একটা পদ্ধতি 24 সাল থেকে খুব সম্ভব শুরু হয়েছিল। জি। এখন যুদ্ধ শুরুর পরে আমরা প্রায় 1 মাস তেলের দাম বৃদ্ধি করিনি, এরপরে আমরা তেলের দাম 10 টাকা কি 15 টাকা করে করছিলাম। এপ্রিল 19 তারিখে বাড়িয়েছিলেন। এবার আমরা 5 টাকা বৃদ্ধি করলাম, তাই না? হেলাল ভাই, আপনাকে সুতরাং একটু থামাই। এটাকে আপনি যদি বলেন সরকারের অদক্ষতা, এটা আপনার বলাটা হয়তো সমীহ হবে না। কারণ কি, আপনার যে অনুমান যে কিভাবে তেলের দাম বৃদ্ধি করতে হবে এবং কিভাবে তেলের দাম নিয়ন্ত্রণ করতে হবে, বিশ্ব পরিস্থিতি কিভাবে মোকাবিলা করব, অবশ্যই আপনার অনুমান আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যে পদক্ষেপ অনুমানের ভিত্তিতে, সেটাকে আপনি আউট অ্যান্ড রাইট রিজেক্ট করবেন, তাহলে তো আপনার থেকে স্বৈরাচারী মনোভাব আর কারো হতে পারে না। জি, প্রফেসর স্নিগ্ধা, ধরেন এই যে কঠিন সময়, এই কঠিন সময়ের মধ্যে এই সামনে কঠিন সময়ের তাৎপর্যকে একাডেমিশিয়ান হিসেবে আপনারা কিভাবে বিশ্লেষণ করেন? একটা কঠিন সময়ের ধরেন মানদণ্ড হচ্ছে ইকোনমি, তো অবশ্যই, যেটি এমপি মহোদয় বলছিলেন। আর একটা কঠিন সময়ের অবস্থান হচ্ছে আমার ভূ রাজনীতি, আর একটা কঠিন সময় হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ, আর একটা কঠিন সময় হচ্ছে বিরোধী দলকে সামলানো। ফলে এইটা দিয়ে আসলে প্রধানমন্ত্রী তার দলের নেতাকর্মীদের কি বার্তা দিতে চাইলেন এবং নেতাকর্মীরা কি বার্তাটা পেলেন শেষ পর্যন্ত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আসলে কি এই যে চাপটা এটা লাকিলি আমরা একটা নির্বাচিত গভর্নমেন্টে পেয়েছি। এইটা আমি প্রথমে আর কি সাধু দিতে চাই। কারণ কি, যে কোনো কিছুর জন্য হলেও একটা ভরসা আমাদের এখন পর্যন্ত আছে। এটা হচ্ছে পজিটিভ। কিন্তু কঠিন যে বার্তাটা উনি দিতে চাইছেন, সেটি কি আসলে ওনার তৃণমূলের নেতাকর্মীদের পর্যন্ত পৌঁছায় কিনা, আমি কিন্তু সে বিষয়ে নিশ্চিত না। হ্যাঁ, প্রধানমন্ত্রী এককভাবে তিনি যে কথাগুলো বলছেন, সেই কথার মধ্যে আমি সংকট দেখছি না। ওনার নতুন নেতৃত্ব, ওনারও তো নতুন নেতৃত্ব, উনি তো প্রথমবারের মতো প্রধানমন্ত্রী, সেই হিসেবে যথেষ্ট পরিমাণ উনি চেষ্টা করছেন বলে মনে হয় দূর থেকে। কিন্তু এটি ধরেন রুট পর্যায়ে কিভাবে কাজ করে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সামনের প্রস্তুতিটা আছে কিনা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি, আপনি দেখেন ইকোনমিক সংকট, ইকোনমি এখন যত যাই বলেন, সাইফুর রহমান সাহেবের মতো অর্থনীতিবিদ এখন বিএনপির কাছে নেই। মানে দ্য পারসন হুম উই ক্যান ট্রাস্ট ব্লাটেনলি, ঠিক আছে, এই মানুষগুলো কিন্তু নেই। বৈশ্বিক তো বাস্তবতাও সেরকম না। বাস্তবতাটাও কিন্তু এরকম না। এইটা তো সবার উপরে সাফার হবে। মানে এটা কিন্তু কতটুকু মিনিমাইজ করতে পারবে সেটা ডিপেন্ড করবে ওনাদের দক্ষতার উপরে। কিন্তু অন্যান্য যে পলিটিক্যাল বিষয়গুলো, যেমন মনে করেন প্রধানমন্ত্রী বলেছেন ঠিকই, ঠিক আছে, কিন্তু আমি তো কখনো শুনিনি যে পররাষ্ট্র মন্ত্রী মহোদয় 1 বছরের ছুটিতে যাবেন, এরকম হয়েছে বাংলাদেশে তো কখনো হয়নি ইতিহাসে। এখন এই পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দায়িত্বটা কে পালন করবে? কারণ আপনি যখন ভূরাজনৈতিক চাপের কথা বলছেন, সেটা তো উনি নির্বাচিত হলে, আগামীকালকে নির্বাচন, এখন তো নির্বাচন হয়নি। কথাগুলো তো আসছে, মানে কথাগুলো তো আসছে, এবং উনিও ওনার পুরো নিয়োগ প্রক্রিয়াটা তো আগে থেকেই অনেক অনেক আলোচিত বিষয়। মানে আমার কথা হচ্ছে যে এই পুরো বিষয়গুলো না, প্রধানমন্ত্রীর বক্তব্যের যেই গুরুত্ব, সেই গুরুত্বটাকে আমাদের কাছে পৌঁছানো, বা তার মন্ত্রী যে ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটের মানুষের কাছে পৌঁছানো, বা তৃণমূলের ইসের কাছে পৌঁছানো, এই প্রস্তুতিটা আসলে কি ওইভাবে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা হচ্ছে একটা। আরেকটা ছোট কথা বলবো, আরেকটা যেটা বিষয়, অভ্যন্তরীণ যে কোন্দলের কথা আপনি বলছেন, যদিও সংসদের বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি, কিন্তু রাজপথের বিরোধী দল হিসেবে কিন্তু যেই দলটিকে এখন কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, তারাও কিন্তু মাথাচাড়া দিয়ে আসছে। সেই কোন্দলটাও কিন্তু সামলানোর প্রস্তুতি আছে কিনা, এটাও বিবেচনার বিষয়। জি, আমি একটা বিরতি নেই। আলমামুন রাসেল, এই কঠিন সময় নিয়েও আপনার কাছে শুনবো, পাশাপাশি ভোট ছাড়া আর কোনোভাবে এমপি হওয়া যায় কিনা সেটি নিয়ে জামাতের একজন প্রভাবশালী নেতা শফিকুল ইসলাম মাসুদ, তিনি একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটা নিয়ে নানা মুখে সমালোচনা হচ্ছে যে আমি খালি ভোটে নয়, পাওয়ারেরও এমপি, তার এলাকাবাসীকে বলেছেন। মানে এ ধরনের বক্তব্য কি কেবলই পলিটিক্যাল রেটরিক, নাকি শফিকুল ইসলাম মাসুদের মতো প্রাজ্ঞ নেতা এগুলোকে মিন করে বলেন, সেটা একটু বুঝতে চাই। আলমামুন রাসেল, এই সামনে কঠিন সময়ের বার্তা প্রধানমন্ত্রী যেটা দিচ্ছেন, সেটা তার নেতা কর্মীরা বুঝছেন কিনা, এটি একটা অংশ, এটার উত্তরটাকে শুনতে চাই। এবং আপনারা এই কঠিন সময় বলতে আসলে কি বলছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের বর্তমান সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাউন টু আর্থ মেন্টালিটি ছাড়া আপনি যদি একটু চিন্তা করেন অন্যান্য মন্ত্রণালয়গুলো যে কীভাবে ফাংশন করছে,
আপনি যখন হোম মিনিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির আপনি 100 দিনে একটা ইতে আসে যে 100 দিনে 249 জন খুন হয়েছে এবং দর্শন হচ্ছে প্রায় 64টা। মানে আপনি অন্য অন্য মন্ত্রণালয়গুলো যদি আপনি দেখেন, শুধুমাত্র এই আপা যেটা বললেন যে প্রধানমন্ত্রীর যে আচরণ বা ডাউন টু আর্থ মেন্টালিটি, এটা কি তৃণমূল পর্যায়ে যাচ্ছে কিনা, এটা একটা বিষয়। এটা যাচ্ছে না। এটা অন্য অন্য মন্ত্রণালয়গুলো আপনার ফাংশনিং কার্যক্রমগুলো আপনি দেখেন, মানে ফাংশনটা সেভাবে করতে পারছে না। এখন কথা হচ্ছে দেখেন, এই হেলাল ভাই একটা বিষয় নিয়ে আসি, উনি বললেন যে প্রথম দিন থেকে, মানে বিরোধী দলকে বলেছেন ওনার প্রথম দিন থেকে রাজপথে। দেখেন 91-তে ক্ষমতা আসার পর, গণঅভ্যুত্থানের পর 2বার বিএনপি ক্ষমতা আসে। 91-তে একবার ক্ষমতা আসে বিরোধী দল ছিল আওয়ামী লীগ, এবার ক্ষমতা আসে বিরোধী দল হচ্ছে জামাত। 91 আওয়ামী লীগ কিন্তু বলেছিল যে একদিনও এই সরকারকে শান্তি থাকতে দেওয়া হবে না, এবং প্রায় 366 দিন হরতাল দিয়েছিল। জামাত এবং অন্য বিরোধী দল যারা আছে বর্তমানে, তারা কিন্তু হয়তো আন্দোলনের কথা বলছে, রাজপথে সভা সমাবেশ করছে, কিন্তু এই মানে সরকারকে ফাংশন করার জন্য বা সরকারকে মুভ করার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে না। এখনো পর্যন্ত আপনি একটা হরতাল দেখেন নাই, আপনি এখনো পর্যন্ত একটা অবরোধ এখনো পর্যন্ত দেখেন নাই। হয়তো এটা আমাদের সাংবিধানিক অধিকার, যেটা একটা সভা সমাবেশ করে আমরা জনমত তৈরি করা, সেটা করার চেষ্টা করছে। যদি দেখেন প্রথম দিন থেকে রাজপথে বা প্রথম দিন থেকে সভা সমাবেশ, এটা তো সরকার আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী। কারণ প্রথম দিন যে 2টা শপথ নেওয়ার কথা ছিল, সরকার যদি ওই দিন 2টা শপথ গ্রহণ করতো, গ্রহণ করার পর আপনার গণপরিষদ যেটা হতো, সেটা হওয়ার পর ওনাদের মতো করে সব কিছু পরিবর্তন না করুক, কিছুটা যদি পরিবর্তন করতো, তাহলে প্রথম দিন থেকে জুলাইয়ের বিপদে যে দাঁড়িয়েছে, এই দ্বন্দ্বটা তৈরি হতো না। এই দ্বন্দ্বটা প্রথম দিনে তৈরি হয়েছে। না হলে কিন্তু এই বিরোধী দলের এই যে আন্দোলনের কথা, এটা কেন হচ্ছে? শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তো হচ্ছে, অন্য কিছু নিয়ে তো তারা বলছে না। কিন্তু এটার জন্য তো সরকার প্রথম দিন থেকেই সরকারের কার্যক্রমের কারণেই কিন্তু এটাকে শুরু হয়েছে। আসলে এই জুলাই সনদ, গণভোট, এই দুটা সম্ভবত মানে বিশেষ করে 5 আগস্টের যে গণভোটদান, তার স্পিরিটের সঙ্গে সবচাইতে প্রাসঙ্গিক বিষয় হিসেবে তুলে ধরা হতো। সেটি যখন হলো না, তারপরেও যখন জামাত বিরোধী দল হিসেবে আন্দোলনে গেল না, তখন কেউ তো এই প্রশ্নও তুলে যে বিষয়টা আসলে সমঝোতার একটা বিরোধী দল কিনা, অথবা এটা একটা পাতানো খেলা কিনা, সেই প্রশ্ন তোলারও সুযোগ থাকছে কিনা। না, আন্দোলনে যায় না, আন্দোলন তো শেষ হয় নাই, আন্দোলন তো চলমান আছে। গণভোট নিয়ে সভা সেমিনার হচ্ছে, মিটিং হচ্ছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত ডিনাই করে নাই, ডিনাইল মোডে যান নাই যে আমি এটা বাস্তবায়ন করব না। এখনো পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরা বিরোধী দল থেকে তারা চাচ্ছে যে অক্ষরে অক্ষরে, প্রধানমন্ত্রী যে অক্ষরে অক্ষরে শব্দটা, এটা ডেফিনেশনটা কোথায়, ডিফাইনটা কিভাবে উনি করছেন, এটা তো এখনো সময় আছে। একবার সংসদ শেষ হয়েছে, আরেকবার সংসদ শুরু হবে, সামনে শুরু হচ্ছে। তাহলে প্রধানমন্ত্রীর যে এই মৌখিক শব্দ চয়ন, এটা কোন পর্যায়ে গিয়ে ঠেকে? উনি যদি ডিনাইল মোডে যেতেন না, আমরা বাস্তবায়ন করবই না, তাহলে যদি আন্দোলন না করতো, তাহলে এই প্রশ্নটা যুক্তিসঙ্গত হতো। কিন্তু তখন আমি আপনাকে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। খালি ভোটে নয়, পাওয়ারে এমপি হয়েছে মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, তিনি বলেছেন, এবং তিনি আসলে আরো অনেক কথা বলেছেন। উনি বলেছেন 2 ঘন্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি। মানে এই কথাবার্তাগুলো একজন নির্বাচিত জনপ্রতিনিধির খুব স্বাভাবিক, নাকি এগুলো পলিটিক্যাল রেটরিক, নাকি এগুলোকে আপনারা আসলে কিভাবে দেখেন? দেখেন, ওনার বক্তব্যটা আসলে পুরোপুরি আমরা শুনি নাই বা পুরোপুরি মিডিয়াতে আসে নাই। আমরা এরশাদ সাহেবের একটা বিষয় আছে, এরশাদ সাহেব একবার সমাবেশে বলছিলেন মাইক দিয়ে যে আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল। এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, মানুষ তো খেপে গেছে, আমরা গরু আমরা ছাগল মানে কি? পরবর্তী উনি বলতে চাইছেন ঘরে ঘরে পালন করবেন, কিন্তু এই শব্দটা মানুষ শুনে নেই। মানে আপনি যদি একটা অংশ শুনেন, তাহলে আপনার একরকম মনে হবে, আর যদি ভিন্ন অংশটা আপনি শুনেন, তাহলে আপনার কাছে ভিন্ন রকম মনে হবে। শরীফ মাসুদ সাহেব কি বলেছেন? উনি বলেছেন যে আমি ওসি এবং মেজর এটা সরিয়েছে কখন জানেন? উনি এমপি হওয়ার আগে। এমপি হওয়ার আগে একটা তৈরি হয়েছিল ওনার এলাকায়, নির্বাচনী এলাকায়। সে এলাকায় সাধারণ জনগণ সহ তারা থানার সামনে বসে গিয়েছিলেন। বসার পর পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পরবর্তীতে প্রত্যাহার করেছে ওসিকে। উনি এটা বুঝাতে চাইছেন, আপনি দেখেছেন রিসেন্টলি ওনার বগা একটা সেতু আছে, সেই সেতুটা উদ্বোধন করার জন্য আমাদের সড়ক মন্ত্রী গিয়েছিলেন। সেই সময় ওনাকে বিএনপির যারা নেতাকর্মী আছে তারা ওনাকে স্টেজে উঠতে দেন নাই। কেন স্টেজে উঠতে দেন নাই? কারণ ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নাই, কেন এই জন্য। এমনকি পরবর্তীতে ব্যানারটা খুলে তারপরে ওনাকে স্টেজে উঠেছেন, কোনো ব্যানার ছিল না। তার মানে একটা এই উদ্বোধন করতে যাবে, সেখানে প্রধানমন্ত্রীর ছবি, এই ছবি সংবলিত বিষয়, যে ছবি থাকতে হবে, এটা না থাকার কারণে যে একটা মব তৈরি হয়েছে সেখানে, এটার কারণে উনি ওনার রাজনৈতিক ভাষ্য হিসেবে উনি বক্তব্য দিয়েছে যে আমরা শুধুমাত্র নির্বাচনের পাওয়ারে হয়েছে। পাওয়ার মানে কি? আমি যখন দেখেছি আমার প্রতি অনৈতিক কোনো আচরণ আমার করা হয়েছে, আমি প্রতিবাদ করেছি জনগণকে নিয়ে। পরবর্তীতে যারা আমার বিরুদ্ধমূলক আচরণ করেছে, তারা পরবর্তীতে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এবং শুধু
এ না, মেজরও শব্দটা বলেছেন, ওসি এবং মেজর, যে মেজর দায়িত্ব ছিল, আপনি জানেন তখন কিন্তু আমাদের সেনাবাহিনীর সেনাবাহিনী এতে এখনো ছিল, মাঠে আছে। মাঠে ছিল, তখন মেজর এবং ওসি দুজনকে প্রত্যাহার করা হয়েছে শুধুমাত্র তাদের অশোভনীয় আচরণ জন এবং আন্দোলনের একপাক্ষিক আচরণের জি, রাসেল, কারণে। আমি শুধু আশা করতে চাই এই কথা যদি শফিকুল ইসলাম মাসুদ না বলে আজিজুল বারী হেলাল বলতো, তাহলেও একই রকম ব্যাখ্যা আপনি দিতেন কিনা? না না, আমি বাস্তবিক ব্যাখ্যাটা আপনাকে দিয়েছি, যেটা আমি Okay, আমি পরিষ্কার। আমি আপনাকে বলি, আমি প্রথমে এটা শোনার পর আমার কাছে খুব, আমি নিজে খেপে গেছিলাম জি। যে একটা এমপির মুখ থেকে এটা আশা করা যায় না, যেখানে জামাতের এমপির মুখ থেকে আরো আশা করা যায় না। পরবর্তীতে আমি যখন পুরো বক্তব্যটা শুনলাম তখন আপনি এবং ব্যাখ্যা, convinced? তখন আমি এই জিনিসটা, এটা বাস্তবিক, আমি যেটা বলছি এটা রিয়েলিস্টিক, জি। এটাই বাস্তবতা। আচ্ছা, ভাগ্যিস বলেন নাই যে সেখানেও এরশাদের মতো ঘটনা ঘটেছিল, মানে বিদ্যুতের সংযোগ ছিল না বা এরকম কিছু, তাহলে সেটা মিস ইন্টারপ্রেট হয়তো হতো। না, না। জি, প্রফেসর স্নিগ্ধা, আপনি এই যে আমাদের রাজনীতির যে ভাষা, আমরা তো রাজনীতির একটা সংস্কারের কথা বলা হচ্ছিল, রাজনীতির ভাষা, রাজনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি নেতারা কি বলছেন সেটাকে সাধারণ মানুষ সাংঘাতিকভাবে অনুসরণ করে বৈশ্বিকভাবেই। ফলে আমরা ধরেন আমাদের সম্ভবত প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা বলেন, তাদের কথার ভিতরে এক ধরনের সফটনেস, তাদের বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে এক ধরনের জনতুষ্টি এবং জনগণকে সম্মান করার ইয়ে দেখি, কিন্তু সব নেতারা সেটা করছেন না। ফলে সেটা কখনো কখনো ভুল বার্তাও দেয় কিনা রাজনীতিতে? না না, এটা প্রথম কথা হচ্ছে যে উইথ ডিউ রেসপেক্ট, যে ব্যাখ্যাটা দিয়েছে আমি সেই ব্যাখ্যাটাতে কনভিন্স না। হ্যাঁ, তার কারণ হচ্ছে কি, আপনি যখন, আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিন্তু বক্তব্যটা শুনেছি, যতটুকু পাওয়া গেছে শুনেছি। শামীম ওসমানের কথা নিশ্চয়ই মনে আছে। তো এটা শুনে আই রিকল শামীম ওসমান, বুঝতে পেরেছি। তো এই যে আমাদের একটা জিনিস, দুটো জিনিস মনে রাখা উচিত। দেখেন, আপনি কোন সময় আপনি এই বক্তব্যটা দিচ্ছেন, এটা কি এখন কোনো আন্দোলনের মুহূর্ত, এটা কি কোনো একটা যুদ্ধ করার মুহূর্ত, নাকি এটা একটা নির্বাচনী মুহূর্তটাও তো একটা গুরুত্বপূর্ণ। মানুষ অনেক ধরনের কথা বলেন, কিন্তু এই কথার মধ্যে ওনার যেভাবেই উনি বলুক না কেন, আপনি 24-এর মধ্যে আপনি সরিয়েছেন, আপনি কে সরানোর? আমি যদি এই প্রশ্নটা করি, আপনাকে এখতিয়ার কে দিয়েছে? আপনি যদি ওই সময় সরিয়ে থাকেন, সেই এখতিয়ারটা আপনাকে দিয়েছে কে? আপনি কি নির্বাচিত কেউ ছিলেন প্রতিনিধি তখন? না, কিন্তু এখন আপনার একটা এখতিয়ার আছে। তার মানে তখন আপনি একটি ক্ষমতার ব্যবহার করেছেন এবং সেই ক্ষমতার ব্যবহারকে আপনি মনে করছেন এটা জাস্টিফাইড। এটা পরিষ্কার করে যে আপনার বোঝাবুঝি, আপনার যে রাজনৈতিক বোঝাবুঝি এবং প্রজ্ঞা, আমি অভাব দেখতে পাই খুব স্পষ্টত। এখানে কোনো প্রজ্ঞার বিচরণ দেখতে পাই না, অভাব দেখতে পাই। এবং আপনি খেয়াল করে দেখেন, ক্রোনোলজিক্যালি এই বক্তব্যগুলো কন্টিনিউয়াস। আপনি দেখেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি কি বললেন? আমাদের মতো ভায়োলেন্স আর কেউ করতে পারে না। আপনি একটু খেয়াল করেন, জুলাইয়ে সেটা হ্যাঁ, আমরা- জুলাইয়ে আমরা দেখিয়েছি আমাদের মতো ভায়োলেন্স কেউ করতে পারে না। আবার দেখেন এটাতে এটা, এমনকি আমি খুব দুঃখ নিয়ে বলছি, রামিসার হত্যাকাণ্ড খুবই দুঃখজনক, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু জামাতের নারী এমপি নুরুন্নেসা সিদ্দিকা, তিনি বলছেন কল্লার বদলে কল্লা চাই, কোড অ্যান্ড কোড। সিরিয়াসলি, এগুলো আপনাদের ভাষা? এই যে ভাষাগুলো, ভাষা তো শুধু ভাষা না, নম চমস্কি বলেছে, ভাষা তো চিন্তার একটা প্রতিফলন। আপনি এই সকল ভাষার মধ্য দিয়ে একটা ভায়োলেন্সকে প্রমোশন দিচ্ছেন, এক। দুই, একটা মানুষকে মিসগাইডও করছেন আপনি কি এর মধ্যে দেখাচ্ছেন না যে চাইলেই যে এগুলো করা যায়, চাইলেই আমি ভায়োলেন্স করতে পারি না? পারি না তো। চাইলেই তো আমি একটা রাষ্ট্রীয় সম্পত্তি আগুন দেওয়া এগুলো করতে পারি না। চাইলেই তো আমি কল্যাণ, হোয়াট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইট ইজ, এটা কী ধরনের ভাষা ছিল? অথবা উনি যে বলছেন যে উনি এটা সরিয়েছেন ওটা সরিয়েছেন, বিশ্বাস করেন আমাদের বিশ্ববিদ্যালয়ের একদম তরুণ যারা আছেন সুনির্দিষ্ট দলের, তাদের মধ্যে আমি একটি মানে নির্বাচিত তার একটা বক্তব্য এরকম ছিল, এক্স্যাক্টলি তার বক্তব্যটা ছিল যে আমি অমুক শিক্ষককে বের করে দিয়েছি, তমুক শিক্ষককে বের করে দিয়েছি। আপনি কে? এই যে একটা ক্রোনোলজি ওনারা তৈরি করছেন, এটা কিন্তু একটা আইডিওলজি, এটা কিন্তু বার্তা দেয় নতুনদের মধ্যে, এবং নতুনদের মধ্যে পরমত যে সহিংসতা বিষয় বলেন, সম্মান বলেন, বা আপনি আর্গুমেন্টেটিভ একটা বিহেভিয়ার করব, যৌক্তিকভাবে আগাবো, এই পুরো কালচারটাকে একটা ম্যাসাকারের দিকে উৎসাহিত করা জি হয়। জি, আজিজুল ভাই, হেলাল ভাই, শফিকুল ইসলাম মাসুদ একটি ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন, খুবই প্রভাবশালী নেতা, এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা।
এবং উনি এই সময় নির্বাচিত হয়েছেন, ফলে উনি ভোটের পাশাপাশি পাওয়ারের কথা বলেছেন। আপনি কি কেবল ভোটেই নির্বাচিত হয়েছেন নাকি পাওয়ারও ছিল খানিকটা? আমার কি ছিল সেটা বলার আগে আমি মাসুদের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক অনেক। আমি যখন ছাত্রদলের একই প্রেসিডেন্ট কমিটিতে ছিলাম, ছিলেন মনে হয়। একই সময় একই সময় আমি তার senior। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, মাসুদ তখন প্রেসিডেন্ট। সেক্রেটারি ছিল, হ্যাঁ। ওদের আমার সময় তো ওকে 3 বার সামলানো হয়। আমি মঞ্জু ভাইয়ের সাথে ছিলাম, সেলিমের সাথে ছিলাম, তারপরে মাসুদের সাথে। যাই হোক, বক্তব্য হলো যে আমি যেটা বলছি যে একজন কবি আছে তারাপদ রায়, জি, তার একটা কবিতা আছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ওই যে প্রথমে বললাম না যে তৃতীয় চতুর্থ সারির রাজনৈতিক দল যাদের রাজনীতির অভিজ্ঞতা এবং নিয়ে অনেক কথা বলা যায়, যে তারাপদ রায় বলছে যে আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া বলে ভেবেছিলাম, যাকে নিয়ে আমরা ধ্রুপদী বিন্যাসে অনেক প্রশস্ত লিখেছি, গতকাল বলাইবাবু বলেছেন ওটা বানরলাঠি গাছ। যে সারমেয় অ্যালসেশিয়ান ডগকে আমরা মাংস খাওয়ালাম, সেটা যে কবে খেকি ভাব প্রকট হয়ে উঠলো। আমরা কবে বড়বাবুকে যে হেড অ্যাসিস্ট্যান্ট বললাম, আমাদের বাপি কবে যে ড্যাড হয়ে গেল, আমাদের ফাউন্টেন পেনটা কবে যে ডট পেন হয়ে গেল, আমরা বুঝতে পারিনি। আমাদের সর্বনাশ হয়ে গেছে। তা আমাদের রাজনীতিতে এটা সর্বনাশ হতে চলেছে। এই ধরনের রাজনৈতিক মানে রেডিক্যাল পলিটিক্যাল পার্টি যেগুলো কিসের পরিবর্তন করবে নিজেও জানে না, কিন্তু তাদের নাম হলো রেডিক্যাল পলিটিক্যাল পার্টি। আপনার এইরকম একটা রাজনৈতিক দল, তিনি মেসেজ দিচ্ছেন জনগণকে না, প্রশাসনকে, যে তাদের পাওয়ার আছে। কি পাওয়ার? নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে এই যে ডিসিএসপি নিয়োগে, তারপরে আপনার নির্বাচনের যে আপনার রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার নিয়োগে, আমি নিজেও নির্বাচন করি, তখন দেখেছি, আমি নীরবভাবে লক্ষ্য করেছি যে প্রশাসনে জামাতের পক্ষাবলম্বন করার একটা বিরাট স্পৃহা এবং প্রকট প্রভাব রয়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশের নির্বাচনটা প্রয়োজন, এবং নির্বাচনটা হলে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পাবে। আমরা টেলিভিশনের বক্তৃতায় কিন্তু এগুলো বলেছি যে জামাতের বিরুদ্ধে। মাসুদ গতকালকে সেটা প্রমাণ করলো বলে, কিন্তু একজন মেজরকে সহাতে পারছে, ওসিকে সহাতে পারছে, তার প্রভাব আছে। তিনি দেখেন, বলছে যে প্রধানমন্ত্রীর ছবি দেয়নি বলে তারা মপ করতে পারতো। তার মানে স্বীকার করছে যে মপ করার ক্ষমতাও তাদের আছে। ওই যে আসিফ যেমন বলছে যে আমাদের থেকে বড় ভায়োলেন্স কে করতে পারবে। এই জন্য আমি বলছি আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসবে। এখন আমার সে তারাপদ রায়ের মতো বলতে হয় যে সর্বনাশ হয়ে যাচ্ছে। কিন্তু সর্বনাশের দায়ও কি আপনারা এড়াতে পারেন? ওই যে দেখেন, ভুল বুঝলে কি হবে? জুলাই সনদ বাস্তবায়ন করছে না জামাতে ইসলাম, কিন্তু একবারও স্বীকার যাবে না। আপনি জুলাই সনদ স্বাক্ষর করেন না, আপনি ডেপুটি স্পিকার নেন না, আপনি 5% মহিলাদের নমিনেশন দেন না, আপনাকে তো বলতে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কমিটি করবো, সেই কমিটিতে নাম দেন না। তাহলে আপনি বলেন যে আপনার জুলাই সনদের জন্য এই কামনাকে তো কুমিরের সে ক্রোকোডাইল টিয়ার্স বলতে হবে। আজিল বাড়ি হেলাল ভাই, আপনার কাছে আসবো, তার আগে আমি একটু রাসেল, মে মাসে বিভিন্ন ধরনের সন্ত্রাসের ঘটনায় শুধু মে মাসে 32 জন নিহত হয়েছেন, 53 জন অজ্ঞাত মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। এই তথ্য দিচ্ছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। তারা 2 মাসের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে বিশ্লেষণ করে মে মাসের এই তথ্য দিচ্ছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু আগে আপনি বলছিলেন, একটা নির্বাচিত সরকারের সময় অজ্ঞাতনামা এত লাশ কেন পাওয়া যাবে? 32 জনের সহিংসতাই বা মৃত্যু কেন হবে? এবং এই ঘটনাগুলো কিভাবে আমরা আসলে প্রতিরোধ করব? দেখেন, আমি আপনাকে প্রথমেই বলেছি, আমাদের প্রধানমন্ত্রী ডাউন টু আর্থ ছাড়া আর আমাদের মন্ত্রণালয়গুলো কিন্তু ফাংশন করছে না। সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনি দেখেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয় নিয়ে ওনার হেডেক আছে, কিন্তু হচ্ছে শুধুমাত্র ওনার মন্ত্রণালয় নিয়ে কোনো ভালোভাবে কোনো আপনি মেনশনেবল কি দেখেছেন 3 মাসে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনি যদি মেনশনেবল কিছু দেখেন, আপনি মেনশনেবল দেখেছেন কি? ওনারা হচ্ছে যে পুলিশে যে পোশাক অন্তর্বর্তীকালীন সরকার যে পোশাক পরিবর্তন করেছে, সে পোশাকে আবার ফেরত গিয়েছে। এটা হচ্ছে মেনশনেবল। কিন্তু আপনি দেখেছেন র্যাব হত্যা হয়েছে, র্যাবের ফাঁড়িতে আক্রমণ হয়েছে, কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। তার মানে আপনি শুধু এটা না, আপনার এই যে সরকার ক্ষমতা আসার পর 100 দিনে প্রায় 249 জন খুন হয়েছে।
দর্শনের শিকার হয়েছে 64 জন, তার মধ্যে 12 জনকে হত্যা করা হয়েছে, দর্শন করে হত্যা করা হয়েছে। তারপরে এই যে আইন শৃঙ্খলার যে অবনতি পুরো বাংলাদেশে, এটার জন্য কিন্তু আসলে এটা সবচেয়ে বেশি দায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। এজন্য আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি দলকে সংগঠিত করতে যদি বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে যদি ওনার হয়, আমার মনে হয় আমাদের সংবিধানে কিন্তু একটা আছে যে মিনিস্টার উইদাউট পোর্টফোলিও, মানে আপনার কোনো মন্ত্রণালয় থাকবে, আপনি মন্ত্রী বাট কোনো মন্ত্রণালয় থাকবে না আপনার, তাহলে উনি যদি মনে হয় যে আমার প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমাকে সময় দিতে হবে, তাহলে উনি এই মিনিস্টার উইদাউট পোর্টফোলিও হয়ে উনি অন্যান্য মন্ত্রণালয়ের সময় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে যারা কাজ করতে পারবে, সময় দিতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওই জায়গায় যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া যায়, কিন্তু তাহলে এই আইন শৃঙ্খলা অবনতিটাকে সরকার বা আইন রক্ষা করা শৃঙ্খলা যাবে। বাহিনী চাইলেই কি এইসব অবস্থার উত্তরণ সম্ভব? না, সরকারকে তো চাইতে হবে, সরকারকে চাইতে হবে, বিরোধী দলকে সহযোগিতা করতে হবে। এখন কথা হচ্ছে যদি এই যে আপনি বিভিন্ন জায়গায় যে অন্তর কন্দরে আপনি দেখেছেন প্রায় 52 জন মারা গিয়েছে অন্তর্কন্দলে, দুই দল মানে নিজস্ব অন্তর্কন্দলে, কিন্তু সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে হামলা হয়ে সরকারি দল বা বিরোধী দলের 3-4 জন 5 জন 10 জন মারা গেছে, এমন কিছু ঘটনা কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত ঘটেনি। তাহলে এমন যদি হতো যে বিরোধী দল বিশৃঙ্খলা তৈরি করছে, সরকারি দল আক্রমণ করছে, দুই পক্ষ সংঘর্ষে এতজন মারা গিয়েছে, এমন কিন্তু ঘটনা ঘটছে না। তার মানে এই দিক থেকে বিরোধী দল কিন্তু একটা নিয়মাবর্তিতার মধ্যে কিন্তু আছে বা আছে। তাহলে সরকারি দলের দায়িত্বটা একটু বেশি বর্তায়, কারণ আমরা কিন্তু সরকারি দলকে আমরা দিয়েছি দায়িত্বটা দিয়েছি ওনারা দেশকে শৃঙ্খলা রক্ষা করার। তাহলে এটা যদি ব্যর্থ হয় তাহলে তো সরকারকে দায়টা নিতে হবে। জি প্রফেসর স্নিগ্ধা, নিরাপত্তা বোধটা আসলে মানুষের উপলব্ধির বিষয়। ধরুন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপক সমালোচনা হতো, কারণ সে সময় সরকার খুবই দুর্বল ছিল বলা হতো, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙেছিল। এখন তো পুলিশ সক্রিয় হয়েছে, এখন তো ধরেন পুলিশের উচ্চ পর্যায়ের নিয়োগগুলো স্বাভাবিক হয়েছে, অনেকের বিচার হয়েছে, ফলে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে আসলে বাধা কোথায়? না দেখেন, আমি এই জায়গাতে একটু ক্রিটিক্যাল হই, হ্যাঁ, একটু পপুলিস্টিক কথা না বলি। ব্যাপারটা কি হয়েছে, আপনি যদি আমাকে 24-এর সাথে কম্পেয়ার করতে বলেন, অ্যাকর্ডিং টু হিউম্যান রাইট ওয়াচ 24-এর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 195 জন মারা গিয়েছিল মবে। হ্যাঁ, 24 জানুয়ারি থেকে মে 25 জানুয়ারি থেকে মানে মে পর্যন্ত 145 জন মারা গেছে। সেখানে এই 26-এ এসে জানুয়ারি থেকে মে পর্যন্ত 26 জন মানে 25 জন মারা গেছে, 25 থেকে 26 জন মারা গেছে। তাহলে আমি কিন্তু এই জায়গাটা একটা বেশ পজিটিভ একটা রেসপন্স দেখতে পাচ্ছি, ডাটা দেখে বলছি, আর কিছু না। হ্যাঁ, আবার রাজনৈতিক সহিংসতা মানে সেটা কমেছে একেবারেই, কিন্তু ওই অর্থে আমার কিন্তু চোখে ধরা পড়ছে না, এটাও একটা ব্যাপার। দ্বিতীয় বিষয়, আমি যেই মানে কম্পেয়ার টু বিগত 2 বছরের জায়গা থেকে এখন কিন্তু দেখেন আমার রাত্রেবেলায় আমি বের হয়েছি, আমার যে একটা আতঙ্ক সেটা কিন্তু আসলে অনেকখানি কমে গিয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। মানে বোধটা কিন্তু ছিল, কিন্তু কোথায় সমস্যা হচ্ছে, সিগনিফিক্যান্টলি সমস্যা হচ্ছে আমাদের জনজীবনে। এই যে পুলিশের ইন্টারভেন বা মানে ইন্টারপার্সোনাল খুনাখুনি, আহত হতাহত, এই বিষয়টা কিন্তু সিগনিফিক্যান্টলি বেড়েছে। তাহলে এই বিষয়টা কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেটা কিন্তু একটা ভিন্ন প্রসঙ্গ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন আপনার রাজনৈতিক সহিংসতা, আমি আপনাকে সাকসেস রেটই দেখাতে পারছি, মবের সহিংসতাও কিন্তু আমি একটা সাকসেস রেট দেখাতে পারছি, কিন্তু ইন্টারপার্সোনাল দ্বন্দ্বের জায়গা থেকে কিভাবে আপনার সাকসেস আসে, বা ছিনতাই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসার্ন হতে পারে। কয়েকদিন আগে মানে ছিনতাইটা বেড়েছে, সেই জিনিসগুলো দিয়ে আমরা বলতে পারি। এখন এই জায়গাটায় কেন এই ঘটনাগুলো ঘটছে সেটার কিন্তু একটা সোশ্যোলজিক্যাল ব্যাখ্যাও খুব বোঝাবুঝিটা জরুরি। এটা কি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারবে কিনা সেটাও কিন্তু আমি খুব প্রশ্ন রাখতে চাই। কারণ আপনি রামিসার হত্যাকাণ্ড তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আসলে এটা করতে পারবেন না, বা অজ্ঞাতনামা যে ঘটনাগুলো আসছে এগুলো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে পারবেন না। এইটার জন্য যে মন্ত্রণালয়কে ধরা উচিত সেই মন্ত্রণালয় নিয়ে আমরা কেউ কথা বলি না, তাহার নাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই একটা মন্ত্রণালয় আছে যার একক মাত্র দায়িত্ব মনে হয় কেবলমাত্র ভাতা দেওয়া ছাড়া দুনিয়ার কোনো দায়িত্ব নাই, অথচ পৃথিবীর সকল মানে সুস্থ ধারার যে দেশগুলো আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, দে হ্যাভ মেনি থিংস টু ডু। সেখানে বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় একমাত্র কাজটি করে খুব নিষ্ঠার সাথে, সেটা হচ্ছে ভাতা দেয়। তো এই জায়গাগুলো কিন্তু অন্য একটা মিনিস্ট্রি, কাজে এই বোঝাবুঝিটা একটু পরিষ্কার করা খুব জরুরি। আরেকটা কথা যেটা হয়েছে যে সালাউদ্দিন সাহেবের পুলিশের ক্ষেত্রে এটা সত্য যে পুলিশের সেলফ কনফিডেন্স, আমি তখনও বলেছি, এটা আমি এখন বলছি না, আমি আসলেই জানি না যে কেন পুলিশের জামা কাপড় পরিবর্তন করা হয়েছিল। এটা আমার কাছে স্টিল নাও অপরিষ্কার, এবং এটা কেন গুরুত্বপূর্ণ ছিল সেটা আসলে আমি বুঝতে পারছি না। এটা পরিষ্কার না। তার কারণ হচ্ছে পুলিশের জামা কাপড় পরিবর্তন করাতে পুলিশের যেই সরকারি ব্যবহার, দেখেন আপনি যদি পুলিশ কিন্তু একটা মানে
পরিশ্রম, এবং আপনি যদি একটু নিবিড়ভাবে দেখেন সে সকল সময়ে কিন্তু কখনো সে জনবান্ধব হওয়ার সুযোগ তার ঘটে নাই, কারণ সে সব সময় কাজ করেছে হচ্ছে সরকারের পক্ষে। মানে এই জায়গাটাতে তো আপনি কোনো সংস্কার করেননি, কিছু করেননি, কোনো আইন পরিবর্তন করেননি, কিছু করেননি। অন্তর্বর্তী সরকার এসে একটা ড্রেস পরিবর্তন করে দিয়েছে। একদম সময় নেই। পুলিশকে যদি ভালো করে সুযোগ না দেওয়া হয় তাহলে আমাদের এই অভ্যন্তরীণ জটিলতাগুলো সমাধান করার সুযোগ নাই। আজিজ বাড়ি হেলাল এমপি, ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় আক্রমণের শিকার সবচেয়ে বেশি হন বাংলাদেশের মতো দেশে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী ধরেন পারফর্মারও বটে। আমরা একদম ঐক্যমত কমিশন থেকে জাতীয় সংসদ সবখানে দলে ওনাকে খুবই সক্রিয় দেখি, কিন্তু শেষ পর্যন্ত এই যে অজ্ঞাতনামা লাশ উদ্ধার বা এই পরিস্থিতি, এগুলো সামাল দেওয়ার জন্য সরকারের পাশাপাশি বিএনপির তো প্রত্যেকটা ইউনিয়নের সংগঠন আছে, দলকে কেন কাজে লাগাতে পারছেন না আপনারা, বা নাকি লাগাচ্ছেন না এখন? সেজন্যই আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে কঠিন সময় এটা দলের সমস্ত তৃণমূল পর্যায়ে নেতাকর্মীকে সতর্ক সজাগ থাকতে হবে এবং চ্যালেঞ্জটা বুঝতে হবে। এখন আপনি বারবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে ইঙ্গিত করছেন, তার প্রথম একটা কারণ হলো ওই যে আপনি বললেন না যে একজন বেস্ট পারফর্মার ঐক্যমত কমিশন থেকে এই পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস উনি যদি না থাকতেন ওই নির্বাচনের এই যে কনসেনসাস কমিটি যে 84টা অনুচ্ছেদ দিয়েছে, দফা দিয়েছে, এবং এটার ব্যাখ্যা, যৌক্তিক ব্যাখ্যা মানুষের সামনে দাঁড় করানো খুব কম লোকই ছিল, তিনি এখানে ভালো পারফর্ম করেছেন। এখন তাকেই টার্গেট করতে হবে। আপনি বলেন যে সমস্ত ঘটনা বললেন যে 250 লোক নিহত হয়েছে, শিশু ধর্ষণের একটা ব্যাখ্যা ডক্টর স্নিগ্ধা ভালোভাবেই দিয়েছেন, যে সামাজিক বিশৃঙ্খলার কথা বলেছেন। এই জন্য স্বরাষ্ট্র, আপনি দেখবেন যে দলীয়ভাবে বিএনপি দলীয়ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবহার করে বা মন্ত্রণালয়কে ব্যবহার করে অন্য রাজনৈতিক দলের পর আক্রমণ হচ্ছে কিনা, যেটা গত 55 বছরের ইতিহাসে যেটা বলে, বিশেষ করে গত 17 বছর যেটা হয়েছে, যে সরকার একটা জনগণের জন্য ভয়ঙ্কর অস্ত্র হিসেবে আবির্ভূত হচ্ছে, সরকার নিজেই জনগণকে আক্রমণ করছে। এখানে কি অন্য রাজনৈতিক দলকে মানে পুলিশ বাদী হয়ে মামলা যখন হয় তখন মনে করতে হবে যে এখানে কিছু মতলববাজি হচ্ছে। তারপর মনে করেন যে বলছে যে অন্তর্দ্বন্দ্ব, আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যেমন আছে, জামাতের ইসলামের মধ্যে আরও বেশি অন্তর্দ্বন্দ্ব আছে, তাই না? এখন আমরা কি, পুলিশ কি জামাতের উপর আক্রমণ করছে বা বিএনপি কি জামাতের উপর আক্রমণ করছে, এবং বিএনপি জামাতের উপর আক্রমণ করে তার জন্য কি পুলিশ হেল্প করছে বিএনপি? এরকম কোনো ঘটনা তো ঘটছে না। আপনি দেখেন যে ওই কুষ্টিয়ায় যে বাউলের উপর বাউলেরকে হামলা করা হলো, মামলা দেওয়া হলো যাদের নামে, তারা বলছে আমরা ওই যে জামাত অস্বীকার করছে যে ভুল মামলা, কেন আমাদের জামাতের নেতা হামলা করছে। সেই জন্য আমি বলছি যে আপনি দেখবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু বিএনপির সরকার, বিএনপির কে কাজে লাগিয়ে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার জনগণের উপরে চড়া হয়েছে কিনা, যে সামাজিক বিশৃঙ্খলাগুলো তৈরি হয়েছে, এর জন্য প্রধানত দায়ী হলো আমাদের যে দীর্ঘদিনের নৈতিক অবক্ষয়, এই যে শিশুর আমি থেকে শুরু করে আমি সেটা বলছি। অথবা আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে থাকুন, বিদায় নিচ্ছি আজ।